তিনি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন তিনি সত্যি সকলের হয়ে ওঠেন বস বা বলা ভালো বাপ। এই নামটা ঠিক কিভাবে আসা সেটা তো তিনিই বলতে পারবেন, তবে তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়া সেন্সেশন থেকে এখন কিন্তু আসতে চলেছেন অন্য মাধ্যমেও সেখানেও কাঁপানোর জন্য আর কি। কে তিনি সেটা নিশ্চয়ই নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই। আমাদের পাশে রয়েছেন দ্য সিনেবাপ মৃন্ময়। কেমন আছো প্রথমে বলো? দারুণ আছি, আজকে একটু বেশি নার্ভাস আছি, সাথে কনফিডেন্টও আছি, কারণ ট্রেইলার লঞ্চ কিছুটা বুঝতে পারবেন আপনারা কীরকম হতে চলেছে এটাই। প্লিজ তুমি আপনি করে বলো না, আমি শুরু করেছি, হ্যাঁ মানে তুমি দিয়ে তো তারপর আর কি তোমার ভক্তরা তারপর আবার তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। একদমই ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, এই যে সিনে বাপ, সকলের বাপ হয়ে যাওয়া আর কি, সিনে বাপ এই নামটা কেন? সিনেবাব এই নামটা আমার তখন মাথাতেই এসেছিল এইভাবে যে বড় পর্দায় এন্টারটেনমেন্টের ভাব হচ্ছে সিনেমা, আর মোবাইলের পর্দার জন্য সিনেবাব, এই কম্প্যারিজন থেকেই আসা। তো সেখান থেকে সিনেমাটাও হচ্ছে সিনেবাবের পাশাপাশি। এই যে এতটা সময় লেগে যাওয়া, এইভাবে নিজেকে আবার এক্সপ্লোর করার এবং নিজেকে এইটার জন্য কিন্তু ভালো খেটেছো তুমি, সেটা বোঝা যাচ্ছে তোমার ফিজিকের দিকে তাকালেই আর কি। সেটা সেই স্বপ্নটা কি প্রথম থেকেই ছিল? সেটা অবশ্যই ছিল, স্বপ্ন না থাকলে এতটা পথ আসা যায় না। প্রথম স্টেপ হচ্ছে স্বপ্ন দেখা, আর হার্ডওয়ার্ক যেটা বললে সেটা হার্ডওয়ার্ক ম্যান্ডেটারি যে কোনো ফিল্ডে। আমি একটা ইকুয়েশন মেনে চলি, ট্যালেন্ট প্লাস লাক প্লাস হার্ডওয়ার্ক ইজ ইকুয়াল টু রেজাল্ট। এই তিনটার মধ্যে শুধুমাত্র হার্ডওয়ার্কটা আমাদের হাতে, বাকি ট্যালেন্ট গড গিফটেড আর লাক হচ্ছে সময় আর উপর আলার উপরে। তো শুধুমাত্র হার্ডওয়ার্কটাই আমাদের হাতে, সেটা তো করতেই হবে, না হলে তো রেসে পিছিয়ে যাবে। লাখ কতটা সাথ দিয়েছে তোমায়? লাখ লাখ লাখের মতো চলে, লাখ সাথ কখনো দেবে কখনো দেবে না, আর যখন দেবে না তখন ভেঙে পড়ার কিছু নেই, কারণ খারাপ সময়ও বেশি দিন থাকে না, ভালো সময়ও বেশি দিন থাকে না, এটা হচ্ছে সময়ের গুণ। তবে নিজেকে প্রিপেয়ার অলওয়েজ রাখতে হবে, কখন সময় চলে আসবে। এই যে হার্ডওয়ার্কের কথা বলে, তুমি তো অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করেছো, তাই আজকে এই জায়গাটায় অ্যাচিভ করেছো, কিন্তু এই হার্ডওয়ার্কের সাথে সাথে বলে না, দ্য গ্রেট পাওয়ার কামস উইথ আ গ্রেট রেসপন্সিবিলিটি। যখন তোমার কাছে এই পাওয়ারটা এসেছে, অনেকটা দায়িত্বও এসেছে, সেটা কিভাবে মেনটেন করো? এটা তো মেনটেন করি এবং করতে হবে ফিউচারে আরও, কারণ একটা কী বলবো, হিরো, আমি একটা একটু আগে বলছিলাম আমার নিজেকে স্টার মনে হয়। এটা হয়তো শুনে অনেকে হাসবে, আমি সবকটা ইন্টারভিউতেও বলি, আমি বাড়িতেও যখন চলি মাঝে মধ্যে ওয়াইফকে বলে দিই, বন্ধু বান্ধবদের বলে দিই, আমি স্টার, আমি স্টার। সেটা পাবলিক দুদিন পরে জানবে, আগে জানবে। রাত্রিবেলা ডিনার করে যখন ছাদে যাই তখন ওই ভাইবটা নেই, মনে হয় নিচে অনেক দর্শক দাঁড়িয়ে আছে আমার জন্য হাত নাড়ছে, ওই ফিলটা নেই। আমার মনে হয় সেই স্ট্রংলি বিলিভ করাটা এবং ম্যানিফেস্ট করাটা একটা বিরাট পার্ট আমাদের ড্রিমের কাছে পৌঁছানো। কারণ শাহরুখ খানের ডায়লগটা তো মনেই আছে, আগার কোই চিজতে পুরি দিলসে চাও, মন থেকে যত চাইবে না তত সেই দিকে তোমার ভাইব্রেশনটা এগোবে, এবং এটা আমি মনে করি তাই। আর লাকের কথা যেটা বললে, আমি সত্যি লাকি, কারণ আমি এটাও বিশ্বাস করি আমার থেকে অনেক ট্যালেন্টেড, অনেক গুড লুকিং, অনেক ভালো অভিনেতা। আমি 5 ফিট 7-8 ইঞ্চির একটা ছেলে, আমার কথা বলার মধ্যে নর্থ বেঙ্গলের একটা অ্যাসেন্ট রয়েছে, আমি সেরকমভাবে অভিনয় বা সেরকম এক্সপিরিয়েন্সও নেই। সেইখানে আজকে আমার টলিউডে একটা কমার্শিয়াল মাস ফিল্ম রিলিজ হচ্ছে। এর থেকে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে রয়েছে, তারা পাচ্ছে না, কারণ হয়তো তাদের লাক এখন সাথ দিচ্ছে না, বাট তারা লেগে থাকলে ফিউচারে দেবে। তো আমি যথেষ্ট লাকি, থ্যাঙ্কস টু ইউনিভার্স। এই যে বিশ্বাস করাটা, এবং তোমারই জানি তো অনেক ওঠাপড়া রয়েছে, আমরা জানি, সেই ওঠাপড়ার মধ্যে সব থেকে বেশি স্ট্রংলি কাকে পেয়েছো? নিজের বিশ্বাস তো রয়েছে, সেই জন্য পেয়েছো, এবং ইউনিভার্সেও দেখলাম বিশ্বাস রয়েছে। আর কাকে পাশে পেয়েছো? পাশে আমার ফ্যামিলিকে পেয়েছি, আমার বাবা মা, আমার ওয়াইফ, এদেরকে তো পেয়েছি। আর সব থেকে পাশে, তুমি নিজের পাশে যদি নিজে দাঁড়াতে পারো যে কোনো সময়, কারণ দেখো তুমি যদি নিজের পাশে নিজে দাঁড়াতে না পারো, তুমি কারো পাশে দাঁড়াতে পারবে না, আর কেউ তোমার পাশে দাঁড়াতে চাইলেও তাকে সেইভাবে তুমি ওই স্পেসটাও দিতে পারবে না। ওই জন্য পাশে দাঁড়াতে লাগে নিজের পাশে দাঁড়াও, আর নিজে ঠিকঠাক স্টেবল হও, মেন্টালি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি অবশ্যই। তারপরে গিয়ে মনে হবে যে বাকিগুলো সাপোর্ট সিস্টেম, আসল পাশে নিজেকে দাঁড়াতে হবে। এই যে সোশ্যাল মিডিয়া একটা সত্যি অন্য জগৎ তো খুলে দিয়েছে সকলের জন্য, কারণ অনেকে অনেক রকমভাবে ভাবতে পারে। সোশ্যাল মিডিয়ার জায়গাটাকে তুমি কিভাবে দেখো? সোশ্যাল মিডিয়া এখন একটা স্ট্রং একটা মিডিয়া, সত্যি কথা বলতে, যেটা ছিল না আজ থেকে 6-7 বছর আগে ওয়েস্ট বেঙ্গলে। এই মিডিয়াটাকে হচ্ছে টেলিভিশনে যেরকম আমরা রচনা লিখতাম, ভালো দিক খারাপ দিক, সোশ্যাল মিডিয়ারও ভালো দিক খারাপ দিক রয়েছে। তবে হ্যাঁ, এই ব্যালেন্সটা করে চলাই আমাদের কর্তব্য। ওই যে বললে রেসপন্সিবিলিটি, আমি যখন শুরু করেছিলাম তখন এই রেসপন্সিবিলিটির কথাটা মাথায় আনতাম না, শুধু নিজেরটা ভাবতাম, নিজের ভিউজের কথা ভাবতাম। তবে হ্যাঁ, একটা সার্টেন টাইমের পরে যখন তুমি আর 5টা লোককে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখবে, তখন তোমার সেটা মাথায় নেওয়া উচিত। এবং নতুন যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে এটাই বলবো যে হ্যাঁ, টাকা পয়সা, ইনকাম, ভিউজ সব কিছুই আছে, পাশাপাশি এটাও মাথায় রেখো যে তোমাকে লাখ লাখ লোক দেখছে এবং তারা কিছুটা হলেও ইনফ্লুয়েন্স হচ্ছে। ইনফ্লুয়েন্স থেকে আরেকটা কথা বলি, এটা আমি খুব বলি আর কি,
ইনফ্লুয়েন্স সব কিছু থেকে তোমরা হয়েও না যারা দর্শক বন্ধু, কারণ সোশ্যাল মিডিয়া তোমরা যে দেখো গোলাপি একটা জগৎ। আমি আমার বন্ধুর বার্থডে সেলিব্রেট, আমার ফ্যামিলির বার্থডে সেলিব্রেট, ওটা শুধুমাত্র ওই ভিডিওটার জন্য মন থেকে হয়তো কিছুই হচ্ছে না। মন থেকে আমি আমার বন্ধুর জন্য যদি একটা ছোট্ট বাপুজি কেকের মধ্যে মোমবাতি জ্বালিয়ে ওটা ফুদিয়ে নিভিয়ে যদি একটা কেক কাটি, দুজন মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, সেটা মনে হয় অনেক বেশি আন্তরিক। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দিলে ভিউ হবে না। সোশ্যাল মিডিয়া দিতে হলে আমাদের অতিশয্য দরকার, আমাদের ড্রামা দরকার। সেটা দেখে তুমি তুমি ডিপ্রেশনে যেও না, আরে ইয়ার ওরা কত ভালো হয়, আমার এটা কি লাইফ, কেউ আমার জন্য কিছু করছে না, না একদমই নয়, তুমি অনেক ভালো আছো। সোশ্যাল মিডিয়া দেখে সব দিক থেকে ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই, বুঝে শুনে ইনফ্লুয়েন্স। সত্যি কথা আর কি। এবং আরও একটা বিষয় যেটা দেখা যায় আর কি, তুমি ভীষণ স্পষ্টবাদী, স্পষ্টবাদিতার জন্য কিন্তু অনেক সময় অনেক ব্যাকল্যাশও সহ্য করতে হয়েছে আর কি। সেইটাই জায়গাটা কি কোনোভাবে তুমি ভেবেছো, তাই জন্য কি একটু চেপে যাওয়া, নাকি মনে হয় না যেটা আছি সেটাই থাকবো, ওটাই আমার আইডেন্টিটি? না, আমি চেপে যাইনি। প্রথম কথা, আমি স্পষ্ট বক্তা। আমার মনে হয় আমার যারা অডিয়েন্স, লয়াল অডিয়েন্স রয়েছে, আমার এই গুণটার জন্যই আমার লয়াল অডিয়েন্স রয়েছে। এবং তারা এই যে আমার টেলিভিশন থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এই যে সিনেমা, যারা সাপোর্ট করবে আমায়, তারা শুধুমাত্র আমার হয়তো এই গুণটার জন্যই সাপোর্ট করবে। কারণ তারা জানে এ বিকাও নয়, আর এর মেরুদণ্ড অতটা পমপ্লেট মাছের মতো নমনীয় নয় যে কিছু একটা প্রলোভনে বা কিছু প্রেশারে ভেঙে যাবে। তবে এটা এত গর্ব করে বলারও কিছু নেই কার কখন কী সিচুয়েশন আসে, বাট চেষ্টা চালিয়ে যাওয়া, যে এথিক্স নিয়ে শুরু করেছি জার্নি, সেই এথিক্সটা যাকে শেষ অবধি থাকে। এই যে খাঁচা নাম আমরা দেখছি, খাঁচার মধ্যে তো অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বাধা থাকি। কখন মনে হয় সিনেবাপের যে আমি খাঁচার মধ্যে রয়েছে, আমাকে এবার ছেড়ে দিলে উড়ে যেতে পারবো? এটা আমার 4-5 বছর ইউটিউব করার পরে মনে হয়েছে ইউটিউবে তো হয়ে গেল, আর কি, যেখানে যা করার করে নিয়েছি, এবার এই খাঁচা থেকে বের হই, কমফোর্ট জোন থেকে বের হই। এটা দরকার সবাই। নাহলে টেলিভিশনের পরে আমার ওই খিদেটাই আসতো না যে আমি নাচ শিখবো, নাচের একাডেমি খুলবো, বা সিনেমায় বা আমার ইউটিউবে যথেষ্ট ভালো আর্নিং এবং যথেষ্ট ভালো পপুলারিটি। কী দরকার? আমার পপুলারিটি হচ্ছে, আমার আর্নিং হচ্ছে, আমার সংসার চলছে, আমার লাক্সারি লাইফও চলছে। কী দরকার এই কমফোর্ট জোন ভেঙে একটা রিস্ক নিয়ে কন্টেন্টকে একটু পজ করে দিয়ে নেওয়ার? তবে ওই যে খাঁচা ভাঙতে হয় মাঝে মধ্যে, এটা মনের খিদা মেটানোর জন্য খাঁচা ভাঙতে হয়, কমফোর্ট জোন থেকে বেরোতে হয়। এটাও একটা জার্নি, এটাও একটা এনজয়মেন্টের বিষয়। ঠিক যেরকম এইখানে আমরা জার্নিটা তোমরা একটু অন্যরকমভাবে দেখতে চলেছি, সেটা যদি একটু দর্শকেরা জানতে পারেন, কারণ মাত্র আর কয়েকদিনের অপেক্ষা। হ্যাঁ, এই ট্রান্সফরমেশনের কথাটা, আচ্ছা, এটা আমি কলেজ লাইফে বডি বিল্ডিংয়ে আমার ডিস্ট্রিক্টে এটার মিরাকেলেও দেখানো হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার ক্যাটাগরিতে, নর্থ বেঙ্গলে সেকেন্ড হয়েছিলাম বডি বিল্ডিংয়ে। তো এটা আমার জনার, মানে এটা আমার একটা ভালো লাগার বিষয়। আর উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার ফ্রেন্ড সার্কেলে হয়তো শুনতে অন্যরকম লাগবে, আমার বেশ কিছু ফ্রেন্ড একটু সিগারেট খাওয়া, এই খাওয়া, ওইদিকে যাচ্ছিলো, কিন্তু আমার নেশাটা এদিকে এসেছিলো বলে আমি অন্য ট্র্যাকে চলে গেছিলাম। এবং এটা একটা ব্লেসিংসের মতো। আর থাকুক এই ব্লেসিংসটা, কতদিন কত বয়স অবধি মেনটেন করতে পারবো জানি না, তবে এটা থাকুক। পরিবারের লোক কি বলছে, তারা কতটা খুশি এই মুহূর্তে? পরিবারের লোক খুব খুশি, আমার বাবা খুব খুশি, আমার মা খুব খুশি। আর একদিন বলতো যে ছেলে ইউটিউব করে, এটা রিলিজের পরে বলতে হবে যে ছেলে হিরো। আমার নিজের ছেলে বলতে পারবে আমার বাপ হিরো, এটা একটা বিরাট পাওনা। ওই জন্য আমি আগেও বেশ ইন্টারভিউতেও বললাম যে সবার লাইফে একটা স্বপ্ন থাকে, আমার জীবনে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। আমার স্বপ্ন ছিল আমার লাইফে একটা সিনেমা হবে, তো এটা হচ্ছে, এটাই আমার কাছে একটা স্বপ্ন পূরণ। আর এটাই বোধহয় শুরু। হ্যাঁ, শুরু, আমি কনফিডেন্ট এটাই শুরু। হ্যাঁ, এরপরে আমাকে কে কাজ দেবে, কোথায় কাজ পাবো, আর আমি একটু ঠোটকাটা স্বভাবের, সব কিছুতে আমি নিজেকে ঢুকিয়ে দিতে পারি না। তার জন্য হয়তো আবার কোনো ব্যাকল্যাশ আসবে, যেটা বললে ঠিক আছে, পার্ট অফ লাইফ। সময় সাথ দিলে, ওপরওয়ালা সাথ দিলে, নিজের খাটনি ঠিক থাকলে ঠিক কোনো না কোনোভাবে আবার বেরিয়ে যাবে। যেরকম পরিবার খুশি, পরিবার সবসময় তোমার সাথে ছিল, সেরকম ওই পাশে বৃহত্তর পরিবার কিন্তু তোমার সবসময় সাথে ছিল। সেই দর্শকের এবার অপেক্ষা তোমার খাঁচা দেখার জন্য, কি বলতে চাইবে তাদের জন্য? 6 তারিখ এসো, বুকে গরম রক্ত, সিনেমাপের চরম ভক্ত, এই স্লোগান দিতে দিতে এসো, বক্স অফিসে হইচই করো, বক্স অফিসের খাঁচা তোমরা বন্দী হও। বাকি আমি কাজ করেছি, তোমরা বলবে 6 তারিখের পরে। দেখা হচ্ছে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, তাই অবশ্যই আপনারা দেখতে আসবেন খাঁচা। আর ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য নজর রাখুন টলি ইনসাইড চ্যানেলে।